আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অবসরের আগে খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা সরকারের। ক্রীড়া কার্ড কার্যক্রম উদ্বোধন। দেশে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর নিহতের সংখ্যা ৫,০০০-এর বেশি। নিয়ন্ত্রক সংস্থার উদাসীনতার কারণে বাড়ছে মৃত্যুর মিছিল, বলছেন বিশেষজ্ঞরা। জ্বালানি না পেয়ে বিপাকে গ্রাহকরা, অবৈধ মজুতকারীদের ধরিয়ে দিতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের। হামের টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ। এপ্রিলের প্রথম সপ্তাহে টিকা এলে ভ্যাকসিন কর্মসূচি জোরদার করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। এবং ইরানে জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া ট্রাম্প। সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া মার্কিন আইন প্রণেতাদের। তেলের দাম ব্যারেল প্রতি $১১৫ ছাড়িয়েছে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। খেলোয়াড়ি জীবনে ক্রীড়াবিদদের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী কার্যালয়ে জাতীয় ক্রীড়া ভাতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারেক রহমান জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার। প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে প্রায় ২.৫ লাখ টাকা অর্থ পুরস্কার ও বিশেষ সম্মাননা দেওয়া হয়। পর্যায়ক্রমে দেশের ৫০০ ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনা হবে। পরাগ আরমানের রিপোর্ট। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানকে সামনে রেখে দেশের ক্রীড়ার মান উন্নয়নে চেষ্টা করে যাচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারই অংশ হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলের খেলোয়াড়দের বেতনের আওতায় আনা। এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, নির্বাচনী ইস্তেহারে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবেই ক্রীড়া কার্ড কার্যক্রম শুরু হলো। ক্রীড়া সংক্রান্ত সেক্টরে আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ। পুরস্কারপ্রাপ্ত কোচ, খেলোয়াড় এবং সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে প্রিয় খেলাকে পেশা হিসেবে নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। এই সময় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ক্রীড়াবিদদের আর্থিক ও সামাজিক নিরাপত্তায় ক্রীড়া কার্ড ঢাল হিসেবে কাজ করবে। ওয়ার্ড ভিত্তিক মাঠ তৈরি ও মাঠ দখলমুক্তকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সারা দেশে প্রতিটি ইউনিয়নে ৩ একর জমি অধিগ্রহণ পূর্বক মাঠ নির্মাণের জন্য কার্যক্রম শুরু করা হয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়ায় আর্থিক পুরস্কার ও সম্মাননা পেয়ে ক্রীড়াবিদরা বিএনপি সরকারকে ধন্যবাদ জানান। খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে এবং সেই মুহূর্তটা আমার মনে হয় চলে এসেছে। যেই সিদ্ধান্তটা নিল এটা ক্রীড়া অঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিবে। খেলা শুরু করছে তাদের জন্য খুবই ভালো হবে এবং তাদেরকে আরো উৎসাহ বাড়াবে। অনুষ্ঠানে জানানো হয়, যে সকল ক্রীড়াবিদ বেতনের আওতায় আসবেন প্রতি 4 মাস পর পর তাদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে। পারফরমেন্সে ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ দিয়ে নতুনদের অন্তর্ভুক্ত করা হবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। ঈদ এলেই বাড়ে সড়কে দুর্ঘটনার সংখ্যা, বেড়ে যায় হতাহতের সংখ্যাও। শুধুমাত্র এবারের ঈদের আগে ও পরে 12 দিনে 373টি সড়ক দুর্ঘটনায় মারা গেছে 3 শতাধিক মানুষ। পরিসংখ্যান বলছে, দেশে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর 5,000-এর বেশি মানুষ মারা যায়। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ বছরে প্রায় 5,000 কোটি টাকা, যা জিডিপির 2 ভাগ। বিশেষজ্ঞরা বলছেন, সরকার ও নিয়ন্ত্রক সংস্থার উদাসীনতায় বাড়ছে মৃত্যুর মিছিল। তরিক ইসলামের রিপোর্ট।
ঈদের সড়ক, রেল কিংবা নৌপথে দুর্ঘটনার এমন চিত্র যেন নৈমিত্তিক ব্যাপার। এবারের ঈদযাত্রায় কুমিল্লায় বাস ট্রেনের সংঘর্ষ এবং পাটুরিয়ায় বাস নদীতে পড়ে মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিষাদে। প্রতিটি দুর্ঘটনার পর গঠিত হয় তদন্ত কমিটি, অথচ বন্ধ হয় না মৃত্যুর মিছিল। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, সরকার ও নিয়ন্ত্রক সংস্থার উদাসীনতায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। বাংলাদেশে মেয়াদ উত্তীর্ণ যানবাহনের মোটরযানের সংখ্যা আছে 5 লক্ষ। এর মধ্যে 70,000 বাস এবং ট্রাক আছে এবং এইগুলোর 70% চলাচল করে। এখন এই সমস্ত যানবাহনকে সড়ক থেকে প্রত্যাহার করতে হবে, চলাচল বন্ধ করতে হবে। এগুলো খুব কঠোর সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। কিন্তু সরকার যখন সিদ্ধান্ত গ্রহণ করে তখন পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠনগুলো আপত্তি জানায়, তারা বাধা দেয় এবং সরকার নথি স্বীকার করে। কিন্তু নথি স্বীকার করা তো সরকারের কাজ না। এদিকে সড়কের বিশৃঙ্খলা রোধ ও দুর্ঘটনা কমাতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ বুয়েটের বিশেষজ্ঞের। দাবি জানান স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার। আমাদের কোনোভাবেই ঝুঁকির সাথে আপোষ করা যাবে না। গণপরিবহনের সংকট আছে বলে আমি অনুমোদন দিব লক্কর চক্কর বাস, আবার বলবো দুর্ঘটনা কমাবো, এটা কিন্তু পলিসির সাথে সংঘর্ষ হয়ে যাবে। আমি বলবো এখন থেকেই সরকার প্রশাসনকে অভিযান চালাতে হবে। ঢাকার আশেপাশে যত ওয়ার্কশপ আছে কোথাও যেন লক্কর চক্কর বাস ঠিক করার সুযোগ না পায়, এটা বন্ধ করে দিতে হবে। সমস্ত বিনিয়োগ আপনি ঢাকায় করেছেন, সমস্ত মানুষ ঢাকায় নিয়ে আসছেন, ঢাকা ভারাক্রান্ত, মানুষ দ্বারা ভারাক্রান্ত, অবকাঠামো দ্বারা ভারাক্রান্ত। এনাফ ইজ এনাফ। বিআরটি এর তথ্য মতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর মারা যায় 23,000-এর বেশি মানুষ। 2014 থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত নিহত হয়েছে প্রায় 70,000 মানুষ, আহত হয়েছে অন্তত 1.25 লাখ। এসব দুর্ঘটনার প্রায় 40%ই মোটরসাইকেল দুর্ঘটনা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এখনো কমেনি জ্বালানি তেলের ভোগান্তি। সড়কে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিতে হচ্ছে গ্রাহকদের। অনেকের ভাগ্যে মিলছে না কাঙ্ক্ষিত তেল। ডিপো থেকে চাহিদার চেয়ে প্রায় অর্ধেক তেল সরবরাহ করায় এমন পরিস্থিতি বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন যেন প্রতিদিনের স্বাভাবিক চিত্র। সরকারের পক্ষ থেকে তেলের সংকট নেই বলা হলেও বেশিরভাগ পাম্পই বন্ধ রয়েছে। হাতে গোনা যে কয়েকটি খোলা আছে সেখানেও গাড়ির দীর্ঘ সারি। গভর্নমেন্ট তো বারবার ডিক্লেয়ার দিচ্ছে যে তেলের সংকট নাই, বাট আমরা আসলে দেখতেছি যে প্র্যাকটিক্যালি বিভিন্ন পাম্পে পাম্প বন্ধ, ঝোলানো আছে, সাইনবোর্ড লাগানো আছে। ভোর 6টায় দাঁড়াইছি জাহাঙ্গীর গেট থেকে। আজকে যদি তেল না দিতে পারিস বাচ্চাদের স্কুল বন্ধ, কালকে থেকে স্কুলে যাইতে পারবে না। সরবরাহের স্বল্পতা এবং ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা সব মিলিয়ে অঘোষিত সংকট তৈরি হয়েছে পাম্পগুলোতে। রেগুলার যে চাহিদা থাকে সেই পরিমাণ তেল কি আপনারা ডিপো থেকে পাচ্ছেন? অর্ধেকও পাচ্ছি না। আমরা তো এই যে আজকে 9,000 লিটার তেল দিচ্ছে, কালকে 9,000, এর আগে 9,000, এর আগে 4,500 দিয়েছে। তেল সংকটে নিজের পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছেন জামালপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি। রোববার থেকে বন্ধ রয়েছে তার দেশ ফিলিং স্টেশন। যেখানে ডিজেল বিক্রি হতো 5,000 লিটার পার ডে, সেখানে এখন 13,500 14,000 ডিজেল আসলে ওটা 24 ঘন্টা লাগে না, শেষ হয়ে যায়, যার জন্য অতিরিক্ত চাহিদা তৈরি হয়ে গেছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় গত 24 ঘন্টায় সারা দেশে 386টি অভিযান পরিচালিত হয়েছে। মামলা হয়েছে 214টি। এছাড়াও 3 জনকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা। দেশে মারাত্মক হারে বেড়েছে হামের প্রাদুর্ভাব। মারা গেছে প্রায় 1/2 শিশু। এজন্য টিকার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সচিবালয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন জরুরি ভিত্তিতে টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে টিকা এলে ভ্যাকসিন কর্মসূচি জোরদার করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশে আতঙ্ক ছড়াচ্ছে শিশুদের হাম রোগ। অত্যন্ত ছোঁয়াচে এই রোগটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলায়। মারা গেছে প্রায় 1/2 শিশু। দেশে হামে মৃত্যু শূন্যের কোটায় নেমে এসেছিল। হঠাৎ সেটি কেন মারাত্মক আকার ধারণ করল সেই প্রশ্ন উঠেছে। সরকারি টিকাদান কর্মসূচি ইপিআইয়ের তথ্য বলছে গত 2 বছর হামের টিকার সংকট ছিল। ফলে অনেক শিশু এই ভ্যাকসিনের আওতায় আসেনি। এখন জরুরি ভিত্তিতে টিকা কিনতে ইউনিসেফকে
টাকা পাঠিয়েছে সরকার, চিকিৎসায়ও নেওয়া হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থা। 18 সনে একটা ক্যাম্পিং হয়েছে, সেই এরপরে কোনো ক্যাম্পিং হয় নাই। এখন যে মিজেলসগুলি হচ্ছে ওদের মধ্যে যা উদ্বেগ হচ্ছে, যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা দিয়েছে। আমরা চাই প্ল্যানিং স্টেজ থেকেই বটম আপ আমরা কি চাই সেটা আমরা তুলে ধরবো, তাদের কি আছে তারা বলবে, এবং আমাদের সরকারের যে পলিসি বাংলাদেশ ফার্স্ট, আমাদের দেশের জন্য যেগুলো দরকার সেগুলোতে জোর দিয়ে আমরা আমাদের এই কোলাবোরেশনটা 5 বছরের জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করব। শুধু হাম নয়, যক্ষ্মা, পোলিও, ডিপথেরিয়া, হোপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি সহ বেশ কিছু রোগের টিকার সংকট দেখা দিয়েছে। দ্রুত সেগুলো কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা 604 কোটি টাকা আমরা ইপিআই খাতে বরাদ্দ করেছি। আমরা যত প্রম্পটলি পারি ইনশাল্লাহ আমরা টিকা আনবো। সব হাসপাতালকে যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। সুপ্রিম কোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই জাতীয় সনদ, গণভোট এবং জাতীয় নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। একটিকে বাদ দিয়ে অপরটিকে গ্রহণ করার সুযোগ নেই। শিশির মনির অভিযোগ করেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় বিচারপতি নিয়োগ অধ্যাদেশ অসাংবিধানিক ঘোষণা করে উচ্চ আদালতকে ধ্বংসের পায়তারা চলছে। বিচার বিভাগ ও দুদকের স্বাধীনতার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল করার সুযোগ নেই। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে যুক্তির চাইতে শক্তি ও অহংকার প্রদর্শন করা হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের এই আইনজীবী। গণভোট অধ্যাদেশকে ইনফ্র্যাকচুয়াস হিসেবে ল্যাপস করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ গণভোট অধ্যাদেশের আর কোনো কার্যকারিতা নাই, সেই জন্য এটি অটোমেটিক বাতিল হয়ে যাবে মর্মে গতকালকে মতামত প্রকাশ করা হয়েছে। আমরা মনে করি এই ধারণাটি সঠিক না। গণভোট অধ্যাদেশের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত। এইগুলো এতভাবে ইন্টারলিঙ্কড, একটাকে যদি আরেকটা থেকে আলাদা করা হয় তাহলে আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে। মধ্যপ্রাচ্য সংকট সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ হলেও এর দীর্ঘমেয়াদী ঝুঁকি রয়েছে। এটিএন বাংলার শুভরাত্রি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমান সরকার প্রতিটি স্তরে যেভাবে জবাবদিহিতার সংস্কৃতি তৈরির চেষ্টা করছে তা বজায় রাখতে পারলে সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রেখে দেশকে আরও উন্নত ও সমৃদ্ধশালী করা সম্ভব। খায়রুল ইসলামের রিপোর্ট। তেল ব্যবস্থাপনার ক্ষেত্রে যে দুর্বলতার কথা আপনি বলেছেন। এটিএন বাংলার আয়োজনে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা অনুষ্ঠান শুভরাত্রির এবারের অতিথি প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দীর্ঘ এই আলোচনা অনুষ্ঠানে উঠে আসে ইরান ও ইসরায়েল আমেরিকার যুদ্ধ, দেশের বর্তমান রাজনীতি ও মুক্ত গণমাধ্যম সহ নানা বিষয়। এই যে আসবে বা তেল যেভাবে নেওয়া হবে। এ সময় ডাক্তার জাহিদুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের সংকট চাপে ফেলেছে নতুন সরকারকে, তবে তা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে সরকার। টোটালি সংকটটা আসলে আছে বড়ভাবেই, মানে সোফার আমাদের টাস্ক ফোর্সগুলো আছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তারা সবাই বসছেন। আমরা চেষ্টা করব এটাকে যতটা মিনিমাইজ করা যায়। সরকার তার সর্বোচ্চ চেষ্টা করছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি হবে কিনা এমন প্রসঙ্গে ডাক্তার জাহিদুর রহমান বলেন, সরকারের চেষ্টা আছে জনগণের ওপর যেন চাপ সৃষ্টি না হয়। তবে দেশের জ্বালানি মজুদ নিয়ে শঙ্কার কিছু নেই বলেও দাবি করেন তিনি। জ্বালানির মূল্য বৃদ্ধিজনিত কারণে যতটুকু জিনিসপত্রের দাম বাড়ার কথা এই দেশে দাম বেড়ে যাওয়ার প্রবণতা তার চাইতে বেশি হয়। ফলে একটা মূল্যস্ফীতি চাপ তৈরি হবে জনগণের উপরে। তোকে দিতে হলেও মূল্য বৃদ্ধি করলে যে ক্ষতি হবে সেটার আমরা ঠেকানোর চেষ্টা করি।
শুভরাত্রি অনুষ্ঠানের সঞ্চালক ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রত্যেকটি স্তরে সরকার জবাবদিহির যে সংস্কৃতির চেষ্টা করছে তা বজায় থাকলে সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ভোটের কালির দাগ, হাতের কালির দাগ শুকিয়ে যাবার আগেই কিন্তু সরকার তার সামাজিক সুরক্ষা সহ নানা রকম কর্ম পরিকল্পনা গ্রহণ করছেন। এগুলি অব্যাহত থাকলে আমরা আশা করি, ডাক্তার জাহিদুর রহমান যেটি বলছিলেন যে সরকার তো ক্ষমতায় থাকতে চায়, তারা দায়িত্বে থাকতে চায়, এবং জনগণ যদি তাদেরকে ভালোবাসেন, মুক্ত গণমাধ্যম থাকে, মানুষের মধ্যে জনপ্রিয়তা থাকে, স্বচ্ছতা, জবাবদিহিতা থাকে, তাহলে হয়তো আবার সরকার গঠন করবে। এছাড়াও দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণকে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই সরকার রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবার। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বেশ বন্ধ রয়েছে জ্বালানির অভাবে। এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাই খারুক দ্বীপ দখলের লক্ষ্যে ইরানের কয়েক সপ্তাহ ব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে পেন্টাগন। তবে এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। এদিকে ইরানের ইস্পাহান শহরের একটি বিশ্ববিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। যুদ্ধের প্রভাবে এশিয়ার বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $115 ছাড়িয়েছে। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইরানের জ্বালানি তেলের উপর নিয়ন্ত্রণ নিতে এবার দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখলের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এজন্য ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে পেন্টাগন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আর অবশিষ্ট নেই। দেশটির জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেয়াই এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সত্যি বলতে আমার সবচেয়ে পছন্দের কাজ ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেয়া। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু বোকা লোক বলছে, আপনি এটি কেন করছেন? ওরা আসলেই বোকা। হয়তো আমরা খারুক দ্বীপের নিয়ন্ত্রণ নেব, কিংবা হয়তো নেব না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প রয়েছে, সেখানে আমাদের কিছুদিন অবস্থান করতে হতে পারে। ট্রাম্পের এই সিদ্ধান্ত মানতে নারাজ তার দেশের আইন প্রণেতারা। এতে চলমান সংঘাত আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা করছেন নিউ জার্সি ডেমোক্রেটিক সিনেটর কোরি বুকার। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইস্পাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। লেবাননে বিদ্যমান নিরাপত্তা অঞ্চলের সীমা আরও বাড়াতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এদিকে ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমে মার্কিন ভিক্টোরি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে, তবে এর দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সোমবার ভোরে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এছাড়া কুয়েতে একটি সেনা ক্যাম্পে ইরানের হামলায় 10 জন সেনা আহত হয়েছেন। যুদ্ধের প্রভাবে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। এশিয়ার বাজারে ব্যারেল প্রতি $115 ছাড়িয়ে গেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় $115.08, যা আগের দিনের তুলনায় 2.9% বেশি। হামলা পাল্টা হামলার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে পাকিস্তান। সংঘাত বন্ধে রাজধানী ইসলামাবাদে কয়েক দফা আলোচনা করেছেন সৌদি, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। পাবনা সফরের দ্বিতীয় দিন পাবনা প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাবনা প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী, রাষ্ট্রপতির সতীর্থজন সহ ক্লাবের জ্যেষ্ঠ সদস্যরা। পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য রাষ্ট্রপতি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি পাবনায় তার বেড়ে ওঠা শিক্ষাজীবন, সাংবাদিকতা ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতিচারণ করেন।
10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দের বিষয়ে যে জটিলতা আছে তা নিরসন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে কথা জানান তিনি। পাশাপাশি সংসদ অধিবেশন কক্ষে সাউন্ড সিস্টেম নিয়ে যে জটিলতা হচ্ছে এর পেছনে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, সাউন্ড সিস্টেম ঠিক করা না গেলে তা পরিবর্তন করা হবে। মাননীয় সংসদ সদস্যবৃন্দের আগামী 10 তারিখের মধ্যে ইনশাআল্লাহ বাসাবদ্ধ করার চেষ্টা করছি। সেজন্য আমরা আবার পরের মিটিং 1 তারিখে রেখেছি, কারণ এর মধ্যে যা নাই তা হলো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বলতে কিছুই নেই। আবার কিছু কিছু 2020 সালে হয়েছে, মানে 2000 সালে তৈরি হয়েছে, তার অনেক কিছু নষ্ট হয়েছে। এগুলো সারানো, ঠিক করা, এই কাজগুলো আমরা করছি। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী শিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক দিলারা হাফিজের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যরা। নামাজের আগে মরহুমার স্মৃতিচারণ করেন ডাক্তার শফিকুর রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বামী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় রাষ্ট্রপতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সচিব। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও বিএনপি মহাসচিব। বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে দিলারা হাফিজকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে। ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে পাচার হওয়া 44 কোটি 14 লাখ টাকা ফেরত এনেছে সিআইডি। দুপুরে সংস্থাটির সদর দফতরে সংবাদ সম্মেলনে কথা জানান ডিআইজি আবুল বাশার তালুকদার। সিআইডির সাইবার পুলিশ সেন্টারে তৎপরতায় আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই অর্থ ফেরত আনা হয়েছে। বাংলাদেশে এজেন্ট যে আপনি ধরতে পারবেন তা না, এজেন্ট তো অবশ্যই আছে। এরা এই যে গ্লোবাল নেটওয়ার্কগুলি, যারা গ্লোবালি ট্রান্সন্যাশনাল ক্রাইম করে, তাদের তো সব জায়গায় এজেন্ট তৈরি করা। এই এজেন্ট যেদিন আমরা ধরে ফেলবো সেদিনে তো আমাদের ক্রাইম ডিটেক্ট হয়ে গেল। আপনি একটাকে ধরবেন, এরকম হাজারটা আছে। ময়মনসিংহের ভালুকায় ক্ষীর নদীতে সেতু না থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন 3 ইউনিয়নের 10 গ্রামের মানুষ। কাঠের সাঁকো দিয়ে পারাপারে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী সহ স্থানীয়দের। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ময়মনসিংহের ভালুকা থেকে আনোয়ার হোসেন তরফদারে পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। খাল, বিল, নদী বেষ্টিত 11টি ইউনিয়ন নিয়ে গঠিত ময়মনসিংহের ভালুকা উপজেলা। উপজেলা মাঝখান দিয়ে বয়ে গেছে ক্ষীর নদী। ক্ষীর নদীর তীরে শত বছরে পনাশাইল বাজারে ঘাটে একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছেন ভালুকা, হরিবাড়ি ও রাজৈন ইউনিয়নের মানুষ। এই নদীতে বাঁশ কাঠের সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যুগের পর যুগ যাতায়াত করছেন তারা। এই এলাকাটা বিরাট এক জনবহুল এলাকা। এমন হয়েছে 11 নং রাজু ইউনিয়ন, এমন 6 নং বালুকা ইউনিয়ন। এখানে অনেক লোকজন প্রতি ডেলি চলাফেরা করে। এই ক্ষীর নদীর উপর দিয়ে ব্রিজটা খুবই দ্রুত করা জরুরি, কারণ এখান দিয়ে এই পনাশাইল অনেক মাদ্রাসা আছে, প্লাস স্কুল আছে। বলে কিন্তু আসলে দেয় না, বাইল দেয়, আমাদেরকে বাইল দেয় সবাই। প্রত্যেকটা সরকারে আমাদেরকে বাইলটা যাইতেছে, বাইলটা বুঝায় খালি বুট নেয়, কিন্তু আসলে করে না। সরকারের কাছে আকুল আবেদন যে বালুকার মধ্যে, শিল্প এলাকার মধ্যে এই ব্রিজটা অতি তাড়াতাড়ি করার প্রয়োজন। এদিকে উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, নতুন সেতু তৈরির বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে। সংক্রান্ত যে সমস্ত তথ্য লাগে, যে এই হাইস্ট ফ্লাড লেভেল অ্যাপ্রাইজাল ফরম্যাট থাকে একটা, বুঝছেন, ব্রিজের বিভিন্ন তথ্য থাকে, লেন্থ কত হবে, তারপরে সর্বোচ্চ বন্যার লেভেল কত, এগুলো যে তথ্যগুলো লাগে এই তথ্যগুলো আমরা পাঠাইছি। ক্ষীর নদীতে একটি সেতু নির্মাণ করা হলে কয়েকটি ইউনিয়নের মানুষের দুর্ভোগ দূর হবে, সেই সাথে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
হামদর্দ বাংলাদেশে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক হেলথ কেয়ার এশিয়া অ্যাওয়ার্ড অর্জন করায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ। রাজধানী বাংলা মোটরে হামদর্দ প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া। স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় হেলথ কেয়ার এশিয়া অ্যাওয়ার্ডস অর্জন করেছে হামদর্দ বাংলাদেশ। এই অর্জনে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন। এই স্বীকৃতি কেবল একটি প্রতিষ্ঠানের অর্জন নয়, বরং দেশের স্বাস্থ্য খাতের বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামীর পথ চলায় এই সম্মাননা হামদর্দকে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন তারা। এবারে খেলার খবর। প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে জেতালেন দেজিরে দুয়ে। তার পারফরম্যান্সে ফ্রান্স জিতেছে ৩-১ ব্যবধানে। ম্যারিল্যান্ডের নর্থ ওয়েস্ট স্টেডিয়ামে খেলার ২৯ মিনিটে ফ্রান্সকে লিড এনে দেন দেজিরে দুয়ে। প্রথমার্ধের শেষে ৪ মিনিট আগে ম্যাগনাস আকলিউসনের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন থুরাম। বিরতি শেষে ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দুয়ে। এরপর ৭৭ মিনিটে কলম্বিয়ার হয়ে ব্যবধান কমান জেমিন্টন কাম্পাস। গত জুনের পর থেকে কোনো ম্যাচ হারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অবসরের আগে খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা সরকারের। ক্রীড়া কার্ড কার্যক্রম উদ্বোধন। দেশে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর নিহতের সংখ্যা ৫,০০০-এর বেশি। নিয়ন্ত্রক সংস্থার উদাসীনতার কারণে বাড়ছে মৃত্যুর মিছিল, বলছেন বিশেষজ্ঞরা। জ্বালানি না পেয়ে বিপাকে গ্রাহকরা, অবৈধ মজুতকারীদের ধরিয়ে দিতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের। হামের টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ। এপ্রিলের প্রথম সপ্তাহে টিকা এলে ভ্যাকসিন কর্মসূচি জোরদার করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। এবং ইরানে জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া ট্রাম্প। সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া মার্কিন আইন প্রণেতাদের। তেলের দাম ব্যারেল প্রতি $১১৫ ছাড়িয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।